নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। জিবি হাসপাতাল পরিসরে মা এবং শিশুর জন্য 100 শয্যা বিশিষ্ট পৃথক একটি হাসপাতাল গড়ে তোলার জন্য 200 কোটি টাকা মঞ্জুর করেছে ডোনার মন্ত্রক। শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা শাখার 21তম রাজ্যভিত্তিক সম্মেলনে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বিষয়ে টেন্ডার ডাকা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ডেন্টাল কলেজের জন্য মঞ্জুর করা হয়েছে 202 কোটি টাকা। বিশ্রামগঞ্জ প্রস্তাবিত ডি এডিকশন বা নেশা মুক্তি কেন্দ্র স্থাপনের জন্য মঞ্জুর করা হয়েছে 200 কোটি টাকা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলা সরকারি মেডিকেল কলেজে হেপাটাইটিসের মডেল ট্রিটমেন্ট সেন্টারে এখনো পর্যন্ত হেপাটাইটিস বির 1332 জন এবং হেপাটাইটিস সির 2217 জন রোগী চিকিৎসা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের জেলা হাসপাতালগুলিতে ট্রুনেট মেশিনের সাহায্যে বিনামূল্যে হেপাটাইটিসের পরীক্ষা করার সুযোগ রয়েছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডোনার মিনিস্ট্রি থেকে জিবি হাসপাতাল চত্বরে এটা 100 বেডের মাদার অ্যান্ড চাইল্ডের হসপিটাল 200 কোটি টাকা সেটা স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে, সেই কাজটাও এখানে হচ্ছে। ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা পেয়েছি, যেটা আছে তার সাথেও আরেকটা হবে। আমাদের যে ডি এডিকশন সেন্টার সেটাও প্রায় 100 ছুঁই 200 কোটি টাকার মতো সেই বিশ্রামগঞ্জে সেটা হচ্ছে। তো চেষ্টা আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমি আহ্বান রেখেছি আরো বেশি কিছু করার। উনিও বলছেন যে ঠিক আছে, আমরা নিশ্চয়ই চিন্তা। আগরতলা থেকে কলকাতা যাওয়ায় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত হলো শ্যামলী বাস। এক্ষেত্রে বাসে থাকা ভারতীয় যাত্রীদের দেওয়া হয় প্রাণনাশের হুমকি। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত হয় শ্যামলী বাস। বাসটি থামিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় যাত্রীদের। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের বাসটি। ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা। বাসে থাকা যাত্রীদের বিবরণ অনুযায়ী বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল বাসটি। বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ করে এতে ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং সংঘর্ষ হয় শ্যামলী বাসটির সঙ্গে। এই ঘটনার পরপরই বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে স্থানীয় লোকজন। ভারত বিরোধী নানা স্লোগান এবং কটু মন্তব্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ভারতীয় যাত্রীদের। পাওয়া যায় না এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে, কোনো অবস্থায় এগুলো মানা যায় না। এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই বিষয়ে। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা 4 দিকের মধ্যে প্রায় 3 জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই। এই মুহূর্তে বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, আমি বললাম তো, আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয়। আমি তো খবর এসছে, কিন্তু খবরের সত্যতা যাচাই করার পর। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা যাত্রীরা। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে ঢাকা কলকাতা, ঢাকা আগরতলা, ঢাকা খুলনা কলকাতা, আগরতলা ঢাকা কলকাতা এবং ঢাকা শিলং গৌহাটি রুটে বাস পরিচালনা করে শ্যামলী এনআর পরিবহন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। শেখ হাসিনা সরকারের সময়ে গত এপ্রিল মাসে আরও 3টি আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ও ভারত। পরিকল্পনাটি চূড়ান্ত এবং বাস্তবায়নের জন্য আন্তঃরাষ্ট্র বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিল ভারত এবং বাংলাদেশ। বৈঠকের পরপরই এই রুটে নতুন বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল উভয় রাষ্ট্র। মূলত চিকিৎসা এবং পর্যটনের জন্য বাংলাদেশি নাগরিকদের সুবিধার জন্যই এক্ষেত্রে সায় দিয়েছিল ভারত সরকার। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর অবনতি হয় উভয় দেশের সম্পর্কে।
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর বাড়তে থাকে আক্রমণ। এ নিয়ে উভয় দেশের মধ্যেই চলছে চাপানোত্তর। এই পরিস্থিতিতে ভারতীয় যাত্রী বাসের উপর এ ধরনের আক্রমণের ঘটনার পর আগরতলা ঢাকা কলকাতার রুটে যাত্রী পরিবহনের পুরো ব্যবস্থাটির উপরই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেলুনিয়া থেকে শান্তির বাজার এই দুই মহকুমার যাতায়াতের একমাত্র রাস্তার ঝুলন্ত বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। পূর্ত দপ্তরের শীত ঘুমের আচ্ছন্নতা যে কোনো সময় বৃষ্টি ভেঙে জানমালের প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা এলাকাবাসীর। বিগত 2 মাস আগে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিলুনিয়া থেকে শান্তির বাজার যাওয়ার পথে 6 ঘড়িয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এলাকায় দুই মহকুমার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে যে বৃষ্টি ছিল সেটি ভেঙে কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল। পরবর্তী সময়ে বিকল্প সড়ক হিসেবে একটি পুরনো ব্রিজের সরঞ্জাম দিয়ে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল বিলুনিয়া পূর্ত দপ্তরের উদ্যোগে। কিন্তু ব্রিজের উপর 8 টনের বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই ঝুলন্ত ব্রিজের এমন করুণ দশা হয়ে আছে যে ব্রিজের প্রত্যেকটি অংশে জং ধরানো ও বড় বড় ফাটল ধরে বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। পূর্ত দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ব্রিজের এই করুণ দশার মধ্যেও বড় বড় ট্রাক ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে, ফলে যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ব্রিজের দুপাশে উঁচু মাটির স্তূপ থাকার কারণে প্রতিদিন ঘটে চলেছে ছোট বড় যান দুর্ঘটনা। এই মাটি সরানোর কোনো উদ্যোগই গ্রহণ করছে না পূর্ত দপ্তর। অবিলম্বে বৃষ্টি সারাইয়ের জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ির চালক সহ সাধারণ যাত্রীদের পক্ষ থেকে। যাত্রী শৃঙ্খলাগুলি তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তো অনেক খারাপ। ব্রিজটা লাগাইছে, ব্রিজটা সব ধুয়ে ভাঙা যাচ্ছে, মানে পুরোনো ব্রিজ ভেঙে লাগিয়েছে। পুরোনো ব্রিজ লাগাইছে, তো অনেক খারাপ ব্রিজটা। আর রাস্তাটা যেটা করছে এটাও ঠিকভাবে করে দিচ্ছে না এখনো অব্দি। হ্যাঁ, কি করবেন এখন দপ্তর? দপ্তর সরকার যাতে দেখে আর কি, এটা তাড়াতাড়ি পারে, এটা একটু না হলেও তো আপনাদের এবং কি যাত্রীদের সবারই সমস্যা হচ্ছে। সবাই সমস্যা, আমরা না যাত্রীরা সমস্যা। এলাকাবাসীর দুর্ভোগ ও যাত্রী সাধারণের মঙ্গল ও সুরক্ষার চিন্তা করে মরণ ফাঁদে পরিণত এই ঝুলন্ত ব্রিজ সারাইয়ের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার গভীর রাতে খোয়াই নদীর পার বাঁধানো সিঁড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। 48 বছর বয়সে মৃত নেপাল দেবনাথ চাকমাঘাট এলাকার বাসিন্দা বলে জানা যায়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় চাকমাঘাট সহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নেপাল দেবনাথকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে নেপাল দেবনাথের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। এদিকে মৃত নেপাল দেবনাথের মৃত্যুর ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছে পরিবার। নদীর নিচে এই যে সিঁড়ি আছে না, সিঁড়ির এখানে পড়ে আছে। ভাই কি করে এমনিতে? আমার ভাই এমনি থেকে ওই বাসের গাড়িতে কাজকর্ম করে। নাম কি আপনার ভাইয়ের? নেপাল দেবনাথ। বয়স? বয়স এরকম ওই 48। গুয়াহাটিতে আয়োজিত প্রথম পূর্বোত্তর প্যারা স্পোর্টস গেমসে অ্যাথলেটিক্স ও সুইমিং এ অভূতপূর্ব সাফল্য লাভ করল ত্রিপুরা। প্যারা সুইমিং কম্পিটিশনে 5টি সোনা সহ 16টি পদক জিতেছে ত্রিপুরা। অন্যদিকে প্যারা অ্যাথলেটিক্সে 4টি সোনা সহ 7টি পদক জিতেছে ত্রিপুরা। গত 27 নভেম্বর থেকে আসামের রাজধানী গুয়াহাটিতে শুরু হয়েছিল প্রথম পূর্বোত্তর প্যারা স্পোর্টস গেমসের আসর। আসাম প্যারা অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এবং আসাম সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছিল। সিকিম ছাড়াও পূর্বোত্তরের 7টি রাজ্য অংশ নেয় এই টুর্নামেন্টে। 5 ইভেন্টের কম্পিটিশন হলেও ত্রিপুরা শুধু সুইমিং ও অ্যাথলেটিক্স এই 2 ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আর তাতেই বড়সড় সাফল্য এলো ত্রিপুরার ঝুলিতে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।